প্রিয় দর্শক, আবারও স্বাগত নিউজ অব দ্য ডে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। স্যার, আপনি এই বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী প্রেস সচিবের বক্তব্য নিয়ে কথা বলছিলেন। না, আমি যেটা বলছিলাম যে বলা হয়েছে যে এদের কার বাবা জামাত সমর্থক, কার বাবা বিএনপি সমর্থক। হোয়াট ডাজ ইট ম্যাটার? মানে এরা ছাত্রলীগের কর্মী, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীও বলা উচিত ছিল যে কোনো গণতান্ত্রিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, যে এরা ছাত্রলীগ হোক ছাত্রলীগ হোক, ইট ডাজেন্ট ম্যাটার। এরা অন্যায় করেছে, এদের গ্রেফতার হওয়া উচিত, এদের বিচার হওয়া উচিত। তাদের দলীয় বিচার নিয়ে দলীয় পরিচয় নিয়ে সাফাই গাওয়ার দায়িত্ব তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী প্রেস সচিবের নয়। এই যে গণতান্ত্রিক কতগুলো প্রোটোকল আছে এরা বারবার ভাঙছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো ছাত্রলীগের স্বরাষ্ট্র সম্পাদক নন, উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে সেভাবে কথা বলতে হবে, সেভাবে কথা বলছেন না, প্রথম থেকেই কথা বলছেন না তিনি সেভাবে। এখন কার পরিবারে কে ছিল এটা তো অপ্রাসঙ্গিক। মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় আছে যারা মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, তো এই অভিযোগকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তুলছি না, তো এটা অপ্রাসঙ্গিক। বর্তমান সংসদে দুই প্রধান বিরোধী দলের অনেকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নিশ্চয়ই আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কন্যার সঙ্গে যার বিয়ে হয়েছে তার বাবার বাবা শান্তি কমিটির চেয়ারম্যান ছিল, তাদের কিচ্ছু এসে যায় না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কোনো দায়িত্ব নেই সেখানে। এই যে কার পারিবারিক পরিচয় কি ছিল কি না ছিল সেই প্রশ্ন তুলে কেন এই ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে, এটা অপ্রাসঙ্গিক। এটা একেবারেই অপ্রাসঙ্গিক। কথা হচ্ছে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এদের বিচার হতে হবে। এই বিচার করতে যদি সরকার ব্যর্থ হন, সরকারকে তার দায় নিতে হবে। ইতিহাস ভীষণ নির্মম এবং ক্ষমতায় কেউ সারা জীবন থাকে না। যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এর চেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগ যুবলীগ কর্মীদেরকে রাস্তায় নেমে আসতে বলেছিলেন হরতাল প্রতিহত করার জন্য, অবরোধ প্রতিহত করার জন্য। আমি তো মনে করি যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে আজকের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার হওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের প্ররোচনা দেবার জন্য। ময়লা গাড়ি পোড়াবার দায় যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার করা হয়, এই আমরা সাদেক হোসেন খোকা যথার্থ বলেছেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার হওয়া উচিত হত্যাকাণ্ডের প্ররোচনা দেবার জন্য। এটা হচ্ছে না, কারণ আমরা সত্যিকারের গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে পারিনি। কিন্তু এই দায় দায়িত্ব কখনো না কখনো কাউকে না নিতে হবে। বিশ্বজিতের রক্তের বিজয়ের দায় দায়িত্ব আমাদের প্রত্যেকে বহন করতে হবে। এই বিজয়ের মাসের পুরো গৌরব না হলে ম্লান হয়ে যাবে, এই বিজয়ের মাসের সমস্ত প্রাপ্তি ম্লান হয়ে যাবে বিশ্বজিতের ঋণ যদি আমরা শোধ করতে না পারি। এর দায় দায়িত্ব যাই থাকুক না কেন, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মাস্তান হন, তার দায় দায়িত্ব তাকে নিতে হবে, এর কোনো উপায়ন্তর নেই। স্যার, আমরা আরেকটি সংবাদের দিকে নজর দেব। আপনি জানেন যে গতকাল 18 দলীয় জোট 8 ঘন্টার হরতাল পালন করেছে এবং হরতালের পরে 18 দলের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্রিফিং করার কথা বলা হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আওয়ামী লীগ নেতা হানিফ বলেছেন যে হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যদি মির্জা ফখরুলকে মুক্তি না দেওয়া হয় তাহলে আরও পরে 23 তারিখের পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে, এই ধরনের একটি কথা বলা হয়েছে। তো আমরা হানিফের কাছ থেকে আরেকটি কথা শুনেছি, তিনি বলছেন, বেশ জোর দিয়ে বলেছেন যে বিএনপিকে আলোচনার টেবিলে আসতেই হবে। এবং আরেকটি কথা তিনি সরকারের পক্ষ থেকে বলছেন, সরকারি দল সংসদের ভেতরে বাইরে আলোচনায় বসতে প্রস্তুত। এই কথাটি আমরা অনেকটা জোরের সঙ্গে হানিফের কাছ থেকে শুনেছি। না, হানিফ সাহেব যেটা মিন করে থাকেন অন প্রিন্সিপাল, তো তার সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। আমরা তো এই কথাটি বারবার ক্লান্তিহীনভাবে বলে আসছি যে দুটো প্রধান রাজনৈতিক দলকে আলোচনা টেবিলে বসতে হবে। আমি বারবার নিজে যে কথাটা বলছিলাম যে পৃথিবীর কোন দেশের সংসদে গিয়েই যে সমস্যার সমাধান হয়ে যায় তা কিন্তু না। বিশেষ করে মৌলিক প্রশ্নগুলোতে সংসদে যাবার আগে কতগুলো মৌলিক মতৈক্য লাগে। সংসদে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় গণতন্ত্রের বাতি কারো জ্বলে ওঠে না যে বাহ, আমরা সংসদে এসেছি, এখন আমরা আলোচনা করে সব সমস্যার সমাধান করে ফেলবো। তারাই কতগুলো মৌলিক ঐক্যমত লাগে এবং তার জন্য দলগুলোকে বসতে হয়। ফলে আমরা আশা করি বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল একসঙ্গে বসবে, একটা মতৈক্যে পৌঁছাবার চেষ্টা করা হবে। ফলে হানিফ সাহেব যদি সত্যি এটা মিন করে থাকেন তার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু উনি মিন করছেন কেন সেটা হচ্ছে কথা। স্যার, এখানে আরেকটি বিষয় যে আমরা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারিকে গ্রেফতার করা হলো এবং অন্যান্য যারা অফিসে রয়েছেন তারা সবসময় গ্রেফতার আতঙ্কের কথা বলছেন। আরেকটি বিরোধী দল যদিও যেটি জামাতের সেক্রেটারিকে গ্রেফতার করা হয়েছে, বিরোধী দলের নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে, সেখানে কি এই ধরনের আলোচনার কথা, আলোচনার আহ্বান কতখানি ফলপ্রসূ হবে? বটেই, খুব ন্যায্য প্রশ্ন করেছেন। আমি আলোচনা চাই। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি ইনকামবেন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে অনেকগুলো কথা বলি যে কারণে লোকে মনে করতে পারে যে আমি বিরোধী দলের পক্ষে কথা বলছি, আমি ন্যায়ের পক্ষে, আমি সত্যের পক্ষে। কিন্তু আমি এইটুকু বুঝি যে আমি বিরোধী দলের নেত্রীকে অপমান করব, তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি করব,
বিরোধী দলের নেতাদেরকে গ্রেফতার করব, হয়রানি করব, আবার তাদের সঙ্গে আলোচনায় বসতে চাইব, এই ব্যাপারগুলো একসঙ্গে ঘটে না। সরকার যদি সত্যিকারভাবে আলোচনায় সিরিয়াস হয়, সরকারকে সত্যিকারের আলোচনার মনোবৃত্তি নিয়ে, মনোভঙ্গি নিয়ে বিরোধী দলের প্রতি একটা জেস্টে জানাতে হবে। বিরোধী দল এই পর্যন্ত কনভিন্সড হওয়ার কোনো কারণ ঘটেনি যে সরকার পক্ষ একটা জেনুইন সিনসিয়ার আলোচনার ব্যাপারে সিরিয়াস। এটা বিশ্বাস করার কোনো কারণ বিরোধী দলে ঘটেনি। বিরোধী দল হচ্ছে সবসময় খুব দায়িত্ব সম্পন্নভাবে কাজ করেছে তা না, কিন্তু এখানে কিন্তু মূল দায়িত্বটা সরকারের হাতে। যেহেতু তারা ক্ষমতা আছেন, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে, মূল দায়িত্ব তাদের কাছে চলে আসে। ফলে তাদেরকে সত্যিকারভাবে কনভিন্স করতে হবে বিরোধী দলকে যে তারা আলোচনায় চান। কিন্তু হানিফ সাহেবরা একদিকে খুব যৌক্তিক ভাষায় কথা বললেন যে হ্যাঁ, ইনি কিন্তু একদিন আগে বলেছেন যে প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হতে পারে। মানে একদিকে আমি বিরোধী দল নেত্রীকে গ্রেফতার হুমকি দিব, পরদিন বলবো আলোচনা করব, এ তো হয় না। এটা লজিক্যালি কনসিস্টেন্ট না। এটা বোঝার বুদ্ধি তো বাংলাদেশের মানুষের আছে। ফলে না, যদি আমরা সত্যিকার আলোচনা চাই, কারণ আমি সিরিয়াসলি মনে করি যে এই মুহূর্তে যদি আমাদের এই পলিটিক্যাল সিস্টেম যে কনফ্লিক্টগুলোর জন্ম দিয়েছে, এই কনফ্লিক্টগুলো যদি এই পলিটিক্যাল সিস্টেমের কাঠামোর মধ্যে রিজলভ না হয়, তাহলে সিস্টেমটা ভেঙে পড়বে। 91 সালের সময় থেকে লিবারেল ডেমোক্রেসির নামে যে এক্সপেরিমেন্ট আমাদের চলছে, এই এক্সপেরিমেন্টটা ভেঙে পড়বে যদি আমরা এই কনফ্লিক্টগুলো কোনো না কোনোভাবে সমাধান করতে না পারি। ফলে স্টেকটা কিন্তু অনেক হাই স্টেক। এটা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, বিএনপি ক্ষমতায় থাকবে, আজকের মৌলিক প্রশ্ন কিন্তু এটা নেই। একটু যদি আমরা চোখ কান খালি রাখি, আজকের মৌলিক প্রশ্ন হচ্ছে যে 91 সাল থেকে যে এক্সপেরিমেন্টটা শুরু হয়েছে, সেই এক্সপেরিমেন্টটা কলাপস করবে কিনা। ফলে এই বুদ্ধি যদি নেতাদের মধ্যে না আসে, তাহলে তো দেশের জন্য খুব আশাবাদী হওয়ার কারণ নেই। স্যার, সর্বশেষ একটি বিষয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি ব্যবসায়ীদের বড় একটি অনুষ্ঠান বাট এক্সপোতে সেখানে অতিথি হিসাবে ছিলেন এবং তিনি সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কতগুলি কথা বলেছেন। একটি কথা বলেছেন যে সরকারি দলীয় লোকদের লুটপাটের কারণে অর্থনীতি এখন বর্তমানে খুবই নাজুক অবস্থায় এবং এর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন যেটা বলবো সে বিএনপি খুশি হবে না। এই লুটপাটের দায়িত্ব শুধু আওয়ামী লীগের নয়, বিএনপি আমলেও কিন্তু দেশে দুধ মধুর বন্যা বয়ে যায়নি, লুটপাট বিএনপির লোকেরাও করেছেন। ফলে এই দায়িত্ব দু দলেরই। আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাইভেট সেক্টর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আজকে বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রাইভেট সেক্টর প্রচণ্ড, আজকে রেমিটেন্স বলি, আজকে গার্মেন্টস বলি, আজকে অন্যান্য ক্ষেত্রে প্রবৃদ্ধি বলি, প্রাইভেট সেক্টরের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই প্রাইভেট সেক্টর যদি ঠিকমতো কাজ করতে পারে, সরকারের উটকো ঝামেলাগুলোর বাইরে গিয়ে, সরকারের লুটপাট থেকে মুক্ত হয়ে, সরকারের হাজারটা রকমের রোড ব্লককে অতিক্রম করে যাতে প্রাইভেট সেক্টরের উন্নতি হয়, সেটা আজকে আমাদের সবার চাওয়ার ব্যাপার। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রাইভেট ক্যাপিটালের বিকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ যেরকম বাধা সৃষ্টি করে, বিএনপি একইভাবে বাধা সৃষ্টি করে। আমরা চাই আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, সমস্ত রাজনৈতিক প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রাইভেট ক্যাপিটালের শনৈ উন্নতি হোক। স্যার, আমরা সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, নিউজ অব দ্য ডে আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।